রাষ্ট্র সংস্কার নিয়ে, রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে তার যে সংশয়, যে শঙ্কা, সেটি আসলে না সংশয় একই সাথে কিন্তু আমি এটিও বলেছি যে এইগুলো করলে রাষ্ট্র সংস্কার হবে, সেটাও আপনাকে বলতে হবে। এটা বাস্তবসম্মত কিনা এক, আর একটি হচ্ছে যে নতুন রাজনৈতিক দল যে আত্মপ্রকাশ করতেছে, আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, এবং আজ সার্জিস আলম একটি অনুষ্ঠানে বলেছেন যে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে আগামীতে বাংলাদেশের যে নেতৃত্ব তারাই সামনের সারি থেকে দেবে। এ থেকে আসলে কিসের ইঙ্গিত পাওয়া যায়? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসছি। রাশেদ ভাইয়ের কিছু কথা আমার একটু কন্ট্রাডিকশন মনে হয়েছে আর কি, সেলফ কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। সিফাত তো এখানে আমার কাউন্টার দেওয়ার জন্য সরকারের প্রতিনিধি হিসেবে আছে কিনা সেটা আমি আগে জানতে চাই, কারণ তার প্রথম কথা আমার মনে হয়েছে হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট। এটা মানে ক্লিয়ার করে নিয়ে উত্তর দিলে ভালো হয়, কারণ সে কিন্তু শুরুতেই প্রথমবারও কিন্তু একই আমার কাউন্টার দিয়ে, নাগরিক কমিটির দ্বিতীয়বারও কিন্তু আমার কাউন্টার দিয়ে। আই ডোন্ট নো হোয়াট ইজ নাগরিক কমিটির কোনো সংশ্লিষ্টতা আছে? আমি জানি না যে আপনি নিজেকে এত গুরুত্বপূর্ণ কেন মনে করছেন। আমি তো জনাব মোশাররফ হোসেন ঠাকুর সাহেবেরও কিছু কথায় আমি প্রথমে আমার যে কমেন্ট ছিল ওনাকেও আমি কিন্তু কিছু কথা ওনার পর্যালোচনা করেছি, আপনারও পর্যালোচনা করেছি। আমি আসলে আপনাকে বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছি না। তো আমি যে বিষয়ে আলাপ করতে চাচ্ছিলাম, গুরুত্ব চাই না না, আপনি যেভাবে আমাকে ফ্রেমিং করলেন দ্যাট ইজ ব্যাড। হইতে পারে না, আপনি যেভাবে আমাকে ফ্রেমিং করেছেন বেসড অন আমি তো আপনার দুর্বলতা নিয়ে কথা বলছি। আমি আসলে আমি বিজ্ঞ সমালোচক আছেন আমাদের, দুজনের সাথে কিন্তু আমি পর্যালোচনা করেছি। সো আপনি এইভাবে আমাকে বলতে পারেন না। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে জনাব রাশেদ খান বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে ডাকার প্রয়োজন নাই, কিন্তু আমি মনে করি যে না, রাজনৈতিক দলগুলো এখানকার জনগণের স্টেক হোল্ডার্স, তো তারা অফকোর্স তাদেরকে ডাকতে হবে। আমি যদি একটা সংস্কার করতে চাই, জাতীয়তাবাদী দল যদি বলে যে সেই সংস্কারে তাদের মত নেই, কিংবা জামাত যদি বলে যে মত নেই, কিংবা গণ অধিকারও যদি বলে মত নেই, তাহলে আসলে যে কোনো একটা অভ্যুত্থান পরবর্তী এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার জন্য সেটা বাস্তবায়ন করা ইজ সো টাফ, এটা স্বাভাবিক। ফলে একটা আভ্যন্তরীণ আলোচনার প্রয়োজন। আভ্যন্তরীণ আলোচনার মধ্য দিয়ে আমরা আসলে ধরেন আমরা সংস্কার কমিশনের প্রত্যেকটা দলই কিন্তু একটা প্রস্তাবনা দিয়েছে, কিন্তু সেখানে কিছু জায়গায় মৌলিক তফাৎ আছে, আবার কিছু কিছু জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু তফাৎ আছে। সেগুলো যখন আমরা আলোচনার টেবিলে বসবো তখনই কিন্তু সমাধানের পথটা বের হবে। হয়তো সেখানে কেউ ছাড় দিবে, কেউ একটু সামনে এগিয়ে আসবে, কম্প্রোমাইজ, নেগোসিয়েশন, আলাপ আলোচনার ভিত্তিতে। ফলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমরা ছাত্রদের তরফ থেকে, তরুণদের তরফ থেকে কিন্তু আমরা বেশ আগেই আমরা ডিসাইড করেছি অগ্রাধিকারের ভিত্তিতে যে কোন বিষয়গুলো এই গভর্নমেন্টের করা উচিত, এবং আমরা গভর্নমেন্টকে বারবার এটা বলেছি। আমরা বলেছি যে প্রথমে আপনার করতে হবে বিচার, তারপর সংস্কার, তারপর আপনি নির্বাচনের প্রশ্নে যাবেন। বিচার ইজ ভেরি মাচ নিডেড। আপনি বিচার না করে বা বিচারিক প্রক্রিয়া শুরু না করে, এখন কিন্তু আমরা আইসিটি যে গঠিত হয়েছে, আইসিটি প্রতিদিন কি কাজ করছে সেটার কোনো মিডিয়া ব্রিফিং আমাদের কাছে কিন্তু নাই। প্রত্যেকদিন তার একটা মিডিয়া ব্রিফিং দেওয়া উচিত যে আমি আজকে এতগুলো তদন্ত গ্রহণ করেছি, এতগুলো এটা ইনভেস্টিগেশন চলছে, বা এইখানে আমরা রায়ের পর্যায়ে উপনীত হচ্ছি। ফলে তার যেহেতু একটা দৃশ্যমানতা নাই, বিচারের যেহেতু একটা দৃশ্যমানতা নাই, ফলে জনগণের মাঝেই কিন্তু একটা ক্ষোভ, লেজিট ক্ষোভ তৈরি হচ্ছে যে আসলে বিচার হচ্ছে কিনা। আমাদের লতে একটা ম্যাক্সিম আছে যে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট মাস্ট অলসো বি সিন টু বি ডান। অর্থাৎ জাস্টিস যে হচ্ছে, কালে শুধু এটা হইলে হবে না, জাস্টিসের একটা দৃশ্যমানতা লাগবে। সো সেই জায়গা থেকে বিচারটা প্রয়োজন, সংস্কারটা প্রয়োজন, তারপর আমরা বলছি নির্বাচনের প্রশ্ন। ফলে আমাদের জায়গা থেকে কিন্তু আমাদের একটা প্রেফারেন্স আমাদের সেট করা আছে। আর দল বনাম বন্দোবস্ত, দল কিন্তু একটা জিনিস, এটা হচ্ছে রাজনৈতিক পার্টি। আর বন্দোবস্ত বলতে বেসিক্যালি আমরা বুঝাই সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে আমাদের একটা 72 পরবর্তী আমাদের একটা সেটেলমেন্ট তৈরি হয়েছে, 71 পরবর্তী, মুক্তিযুদ্ধ পরবর্তী, যে আমরা কিভাবে দেশটাকে চালাবো, আমাদের রুল অফ ল কেমন হবে, আমরা যে ডেমোক্রেসি বলছি সেই ডেমোক্রেসিটার ডেফিনেশন কি, এভাবে কিন্তু আমাদের রাষ্ট্রে একটা কাঠামো সাজানো আছে। আমরা এখন এসে বলছি, যখন নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছি বা নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তখন আমরা বেসিক্যালি নতুন শাসন কাঠামোর কথা বলছি। দল কিন্তু ডিফারেন্ট। দল মানে হচ্ছে এই নতুন শাসন কাঠামোটাকে বেস করে যে একটা স্পিরিশনের ভিত্তিতে একটা আলাদা একটা দল হওয়া। এখন এই নতুন বন্দোবস্তের নামে কিন্তু ধরেন ইতিমধ্যেই কিন্তু প্রেস ক্লাবে, বিভিন্ন জায়গায় অনেকগুলো দল কিন্তু ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে, তারা চায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ইভেন আমি ভালো লেগেছে গণসংহতি যে আন্দোলন, সেখানেও আমরা গণ রাজনৈতিক বন্দোবস্ত নামের এরকম একটা টাইটেল দেখেছি, উইচ ইজ গুড। সো আমরা আসলে দুটোর মাঝে কিন্তু একটা তফাৎ আছে, যে একটা হচ্ছে আমরা নতুন রাজনৈতিক দলের কথা বলছি, আর একটা বন্দোবস্তের কথা বলছি। এখন বন্দোবস্তের প্রশ্নে এসে আমরা বলছি যে এতদিন পর্যন্ত যে রাজনৈতিক বন্দোবস্ত, সেটা বা 72-এর যে সংবিধান, সেই সংবিধানের আলোকে আমরা দেখতে পেয়েছি। একবার 75-এ এসে আমরা বাকশালের মুখোমুখি হয়েছি, একই শাসনতান্ত্রিক কাঠামোয়, দ্য সেম কনস্টিটিউশন, ওটার আন্ডারে কিন্তু আমরা একবার দেখেছি যে আমাদের বাকশাল কায়েম হচ্ছে। পরবর্তী দিকে আমরা আবার দেখতে পেয়েছি যে এরপর আমরা আবার স্বৈরাচার দেখেছি এরশাদের, পরবর্তী 90-এর গণ আন্দোলনের মুখে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আবার সেদিকে আমরা নিপতিত করেছি। এরপরে এসে আমরা 1-11ও দেখেছি, এবং এরপরে গিয়ে আমরা এই যে ফাইনালি আমরা ফ্যাসিবাদটা দেখলাম। ফলে আমরা
যারা নাগরিক আছি আমরা বাংলাদেশের যত সমস্ত নাগরিকদের জন্য আমরা মনে করি নাগরিক অধিকারটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। ইনস্টিড অফ কোনো একজন ব্যক্তির কোনো একটা দলের রাষ্ট্র না হয়ে রাষ্ট্রটা সকল নাগরিকের হোক, সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সেটেলমেন্টের আমাদের যে ভিশন, পলিটিক্যাল ভিশন হচ্ছে সেটা। এখন এই ভিশনের আন্ডারে আমরা কিন্তু নতুন রাজনৈতিক একটা দল ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সেখানে আমরা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা সামনের সারিতে রাখতে চাইছি। এবং এটা কিন্তু ভেরি ইউনিক যে আমরা এই রাজনৈতিক দল করার পূর্বে আমাদের নিজস্ব প্রস্তাবনাগুলো মিডিয়াতে না দিয়ে বা আমাদের নিজস্ব প্রস্তাবনাগুলো জনগণের সম্মুখে উন্মোচন না করে বরং আমরা জনগণের কাছে গেছি। আপনি হয়তো জেনে থাকবেন যে নতুন রাজনৈতিক দল করার জন্য আমরা ইতিমধ্যে যে আপনার চোখে বাংলাদেশ একটা ক্যাম্পেইন পরিচালনা করছি। এটি 2 দিনে 1 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে অনলাইনে। এখন আমরা আবার নতুন করে অনলাইনে একটা ফর্ম ছেড়েছি। অফলাইনে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন স্পটে, বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগীয় শহরে, বিভিন্ন উপজেলায়, থানায়, ওয়ার্ডে পর্যন্ত আমরা ফর্ম বিলি করেছি। সেখানে মানুষজন লিখছে যে তারা নতুন রাজনৈতিক দলের নাম কি চায়, নতুন রাজনৈতিক দলের প্রতীক কি হতে পারে সেই সম্পর্কে তারা সাজেস্ট করেছে। ইভেন আমাদের পলিসিগুলো কি কি হতে পারে সেই সম্পর্কে তারা বিস্তারিত বিবরণ দিয়েছে। ফলে এটা একটা ইউনিক একটা উদ্যোগ। আমরা মানে মানুষের কাছে গিয়েছি, জনগণ আমাদেরকে যা যা দিচ্ছে আমরা সেগুলোকে কম্পাইল করেছি এবং অতি শীঘ্রই আমরা সেই কম্পাইলেশনটা ইনশাল্লাহ মিডিয়ার সামনে প্রকাশ করবো যে জনগণ আসলে কেমন রাজনৈতিক দল চাচ্ছে। এবং সেই অনুযায়ী আমরা আমাদের যে চিন্তা দুটোকে সম্মিলন ঘটিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক দলের প্রস্তাবনা সামনে নিয়ে আসবো বলে এই ফেব্রুয়ারিতে আমরা আশাবাদ ব্যক্ত করেছি। সো আই হোপ যে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হবে এবং জনগণের যে অকুণ্ঠ সমর্থন সেই সমর্থনটা বজায় থাকবে। এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে, যেহেতু ইভেন জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলেছেন যে ছাত্রদের যে দল আছে সেটা যদি আসে তাকে ওয়েলকাম জানাবে। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধিতা করেছে, এই অভ্যুত্থানে শরিক ছিল, তাদের প্রত্যেকেরই উচিত এই নতুন রাজনৈতিক দলকে, শুধু প্রধান উপদেষ্টা না, প্রত্যেকেরই উচিত এই নতুন রাজনৈতিক দলটিকে সমর্থন করা, সমর্থনের জায়গা থেকে না, বেসিক্যালি তাকে স্পেস করে দেওয়া, ফ্যাসিলিটেট না। যেটা রাশিদ খান বলে যে মাননীয় প্রধান উপদেষ্টার যে শুভকামনা, সেটা আসলে কোনো অর্থবহ করে কিনা? না, আমি মনে করি যে আসলে এটা বিশেষ কোনো অর্থবহী কিছু না। এটি একটা দেখেন গণ অভ্যুত্থানটা করেছে এই ছাত্র তরুণরা। তারা রাজনীতিতে ধরতে গেলে তারা এখানে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন বাংলাদেশে, তাদের মতো এত অভিজ্ঞতা তাদের ভিতর নাই। কিন্তু তারা যে একটা গণ অভ্যুত্থানের পরে শুধুমাত্র দেখেন খুবই ইউনিক একটা ব্যাপার, অন্যান্য অভ্যুত্থানগুলোর যে এক দফাগুলো হয় সেগুলো কেমন থাকে যে অমুক তুই কবে যাবি, অমুক স্বৈরাচার গড়ি ছাড়, অমুক ফ্যাসিবাদী গদি ছাড়। আমাদের এই গণ অভ্যুত্থানের 3 তারিখ যে এক দফা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই কথাটা স্পষ্টভাবে লেখা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখানে একটা ছিল বিলোপ, যেটা ভাঙার প্রশ্নটা, আর একটা ছিল নতুন একটা কিছু গড়ার। তো এখন এই গড়ার পথে যখন এই তরুণরা যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আসলে প্রাজ্ঞ এবং বিজ্ঞ যারা বর্ষিয়ান রাজনীতিবিদ তাদের মতও না অভিজ্ঞতার জায়গা থেকে, বাট ইয়েট দে আর ট্রাইং, তাদের একটা এফোর্ট আছে এই জায়গায়, তাদের একটা ইন্ডিভিউর আছে। সে ইন্ডিভিউরকে যদি প্রধান উপদেষ্টা সম্মান করতে চান বা তার জায়গা থেকে এটাকে শ্রদ্ধা করতে চান, আমি সেটাকে সাদরে গ্রহণ করতে রাজি আছি। বিপ্লবী চেতনার কথা বলা হচ্ছিল, সেই চেতনা ধারণ করার ক্ষেত্রে আপনি জানেন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া যে চিন্তা চেতনা প্রকাশ করছে, সেখানে বাধা আসছে নাকি কোথাও থেকে? বাধাও এসেছে বিভিন্ন জায়গায়। আমরা যেমন বরিশালে আমরা প্রোগ্রাম করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছি, আমরা ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টে হামলার শিকার হয়েছি, এছাড়া আরও বিভিন্ন জায়গায় আমরা কিছু বাধার সম্মুখীন হচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দ্বারা। যাকে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ভিশনগুলো কী কী। যেমন আমরা একটা ফরেন পলিসি চাই, যেই পলিসিতে আমরা অন্য কোনো রাষ্ট্রের কাছে আমাদের নতজানু হয়ে থাকতে হবে না। বাংলাদেশে বিগত এত বছরে কোনো স্পষ্ট এবং সুন্দর ফরেন পলিসি নাই, বাংলাদেশপন্থী ফরেন পলিসি হয় নাই। আমরা চাই একটা সুন্দর ফরেন পলিসি থাকুক। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের এখানে মানে ক্লাইমেট জলবায়ুর যে একটা মোকাবেলা, বাংলাদেশে আপনি জানেন অসংখ্য নদী ভাঙা মানুষ আছে, তাদের যে এই যে তারা যে গৃহ হারিয়েছে, তারা ঢাকায় এসে বা অন্য কোনো জায়গায় এসে তারা উঠছে, তো তখন আবাসনের ব্যবস্থা আমরা কিভাবে করব সেই সম্পর্কে আমাদের পলিসি দরকার। আমাদের ইকোনমিক পলিসি, আওয়ামী লীগ বাংলাদেশে যে রিজার্ভ এটাকে চুরি করে নিয়ে একদম লুটপাট করে চলে নিয়ে গেছে। এখন আমরা কিভাবে আমাদের রিজার্ভটাকে উন্নত করব, কিভাবে আমাদের প্রত্যেকটা নাগরিক তার নিজস্ব ইকোনমিক একটা সেফটি নেটের আওতায় আসতে পারবে, আমরা সেই ব্যবস্থাটা করার চিন্তা করছি। এবং আমাদের হেলথ পলিসি শুধুমাত্র যে ফিজিক্যাল স্বাস্থ্য তা না, আমাদের যে মেন্টাল হেলথ, সেটা দুটো মিলিয়ে আমরা কিভাবে বাংলাদেশের জন্য একটা খুব সুন্দর হেলথ পলিসি প্রণয়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দিজ আর আওয়ার ভিশনস, এবং আমরা উই উইল প্রেজেন্ট দিস ভিশনস টু দ্য পিপল অ্যান্ড ইট ইজ আপ টু দ্য পিপল ওয়েদার দে উইল সাপোর্ট আস অর নট। অ্যান্ড আরেকটা বিষয় যেটা অফকোর্স আমি এটা বলবো যে সংস্কারের প্রশ্নে আমাদের মাঝে বিভাজন থাকতে পারে। সংস্কার কে
কতটুকু চায়, বিভাজনটা আসলে সেখানে যে আমি এতটুকু সংস্কার চাই আর উনি অতটুকু সংস্কার চাই। কিন্তু কিছু মৌলিক প্রশ্নে আমাদের মাঝে বিভাজন থাকা যাবে না, যেটি আমি একদম প্রথমেই বলেছি। সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের এখানকার প্রত্যেকটা নাগরিকের মানবাধিকারের প্রশ্ন, এবং ফ্যাসিবাদী যত মতাদর্শ আছে, ফ্যাসিবাদী যত কালাকানুন আছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান এবং জোরালো অবস্থান।